আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইপিএস টপিক টেক্সট বুকের ৪৫তম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্ব বলতে দ্বিতীয় ব্যাকরণ এবং সংলাপ ২ বা কথোপকথন ২ নিয়ে আলোচনা করব। ৪৫তম অধ্যায়ের প্রথম ব্যাকরণ এবং প্রথম সংলাপ নিয়ে ইতিমধ্যে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। হানা একাডেমি থেকে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলুন তাহলে শুরু করি। আমি এখন ৪৫তম অধ্যায়ের দ্বিতীয় যে ব্যাকরণটা আছে, শুরুতে সেই ব্যাকরণটা নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা সংলাপে আসব। আমি সরাসরি আমাদের দ্বিতীয় ব্যাকরণে চলে যাচ্ছি। এটা আপনাদের টেক্সট বুকের কত নম্বর পেজে? ১৯৫ নম্বর পেজে। ১৯৫ নম্বর পেজে দ্বিতীয় ব্যাকরণ ৪৫তম অধ্যায়ের মনবব ই ব্যাকরণ ২। এখানে ব্যাকরণটা হচ্ছে গি সনে। গি সনে এর আগে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন বা একটা হাইফেন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বোঝাচ্ছে এই গি সনে এটা কোনো না কোনো ওয়ার্ডের সাথে বসবে। অ্যাকচুয়ালি গি সনে এটা বসবে ভার্বের সাথে বা ক্রিয়াপদের সাথে। ভার্বের সাথে বসে এটা দিয়ে বুঝাবে কোনো একটা কাজ করার পূর্বে আরেকটা কাজ করা। একবারে সহজে বললে গি সনে এটার অর্থ হবে পূর্বে বা আগে। গি সনে পূর্বে বা আগে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেখার চেষ্টা করি, এখানে প্রথম যে বাক্যটা লেখা আছে ফিনিরুল ফিনিরুল ফিনাইল থপগি। এই থপ অর্থ হচ্ছে ঢাকা। তো ফিনাইল দিয়ে ঢাকার, এই যে এখানে দেখতে পাচ্ছেন গিসনে আছে ঢাকার পূর্বে। ফিনাইল দিয়ে ঢাকার পূর্বে মানে হচ্ছে সহজে বললে প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢাকার পূর্বে আর কি। তো ফিনিরুল ফিনাইল দিয়ে থপ, থপ মানে ঢাকা, যেহেতু এটা একটা ভার্ব, থপ হচ্ছে ঢাকা। আর এখানে এই যে গিসনে এটা দিয়ে বোঝাচ্ছে পূর্বে, তাহলে থপ গিসনে ঢাকার পূর্বে, ফিনাইল দিয়ে ঢাকার পূর্বে বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢাকার পূর্বে খরমুল জৈব সার অথবা গোবরের সার মঞ্চ প্রথমে সুসেও দিবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো দেখেন, প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢাকার পূর্বে জৈব সার দিবেন, বা একবারে সহজে বললে বলা যায় যে পলিথিন দিয়ে ঢাকার পূর্বে জৈব সার প্রথমে দিবেন। এখন এখানে মূলত পলিথিন দিয়ে ঢাকা এটা একটা কাজ, এর আগে আরেকটা কাজ করতে বলছে, এর পূর্বে আরেকটা কাজ করতে বলছে। কি কাজ করতে বলছে? জৈব সার দিতে বলছে অথবা গোবরের সার দিতে বলছে। তাহলে একটা কাজ করার পূর্বে আরেকটা কাজ প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব গিসনে, যেটার বাংলা অর্থ হবে পূর্বে বা আগে। যেমন পরবর্তী বাক্য দেখেন, হানগুগে কোরিয়াতে ও, ও মানে হচ্ছে আশা। এখানে দেখেন আমাদের এই যে ব্যাকরণটা যুক্ত হয়েছে গি সনে, এই যে এটা হচ্ছে গি আর এটা হচ্ছে সনে। তাহলে ও গি সনে, ও মানে আশা, ও গি সনে অর্থ হবে আসার পূর্বে বা আসার আগে। হানগুগে কোরিয়াতে ও গি সনে আসার পূর্বে বা আসার আগে। বাংলাদেশি এসব, বাংলাদেশে মুসুনিরুল কি কাজ হেসয় করেছেন। বাংলাদেশে কি কাজ করেছেন? কোরিয়াতে আসার আগে অথবা কোরিয়াতে আসার পূর্বে বাংলাদেশে কি কাজ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি গিসনে এটার অর্থ হচ্ছে পূর্বে বা আগে। যদি যাওয়ার সাথে যুক্ত হয় তাহলে এটার অর্থ হবে যাওয়ার পূর্বে। যদি খাওয়ার সাথে যুক্ত হয় তাহলে হবে খাওয়ার পূর্বে। যদি রান্না করার সাথে যুক্ত হয় তাহলে বুঝাবে রান্না করার পূর্বে। সহজ কথায় একবারে সহজে মনে রাখবেন, গিসনে এটার অর্থ হচ্ছে পূর্বে অথবা আগে। আমরা এখন সরাসরি সংলাপে চলে যাব। আমি এই অধ্যায়ের শব্দগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না। যেহেতু আপনারা ফার্স্ট পার্ট শেষ করেছেন বা সেকেন্ড পার্টের একবার শেষ পর্যায়ে চলে আসেন, শব্দগুলো এখন বুঝিয়ে দেওয়ার কিছু নেই। আমি আশা করি এগুলো আপনারা এখন বুঝবেন বা বুঝতে পারবেন। তারপরও কোনো শব্দ নিয়ে সমস্যা হলে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপের নাম হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি, এটা লিখে ফেসবুকে সার্চ দিবেন তাহলে পেয়ে যাবেন। ওই গ্রুপে পোস্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা ওই গ্রুপে আমাকে অ্যাক্টিভ পাবেন সব সময়। আমরা এখন ৪৫তম অধ্যায়ের দ্বিতীয় সংলাপ বা দ্বিতীয় কথোপকথনে আসি।
থ্যাহুয়া ই সংলাপ 2। এখানে লিলি এবং তার খামারের যে মালিক তিনি কথা বলতেছে, দুইজন কথা বলতেছে। দেখেন খামারের যে মালিক উনি শুরুতে লিলিকে বলতেছে, কি বলতেছে আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি। তো শুরুতে বলতেছে দেখেন অনল মানে হচ্ছে আজ, খোস্যাং খোস্যাং অর্থ হচ্ছে কষ্ট, আজ কষ্ট মানাস্যয় বেশি করেছেন। এটা পাস্ট টেন্স। আমরা কিভাবে বুঝলাম? এই যে সাংশিও দেখে আমরা বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্স। অনুল আজ খোস্যাং কষ্ট, মানাস্যয় বেশি করেছেন, আজ কষ্ট বেশি করেছেন। নেইরুন আগামীকাল, নেইরুন আগামীকাল, ফাথে জমিতে, আগামীকাল জমিতে। ফিরিওরুল সার, ফিরিওরুল সার। পুরিল গণিকা সিটাতে হবে বিধায়, এই পুরি মানে সিটানো, আর এখানে যে একটা রিউল আছে এটা দিয়ে ফিউচার বোঝাচ্ছে, আর নিক্কা দিয়ে বোঝাচ্ছে বিধায়। তাহলে অর্থ হবে পুরিল গণিকা সিটাতে হবে বিধায়। শুনবি, শুনবি প্রস্তুত, সম একটু, প্রস্তুত একটু, হে জুয়ায় করে দিন, প্রস্তুত একটু করে দিন। হে মানে হচ্ছে করে, আর জুয়ায় বা সুয়ায় আপনি দুইভাবেই বলতে পারেন। প্রস্তুত একটু করে দিন, জুয়ায় বা সুয়ায় অর্থ হচ্ছে দিন। অনুলাস খোস্যাং কষ্ট মানাস্যয় বেশি করেছেন। নেইরুন আগামীকাল ফাথে জমিতে। ফিরিওরুল সার পুরিল গণিকা সিটাতে হবে বিদায়। শুনবি প্রস্তুত, সোম একটু, হে সুয়ায় করে দিন। তখন লিলি বলছে, দেখেন লিলি বলছে, উনি বলছে ফিরিও সার, ফিরিও সার, উনি কোশ্চেন করছে সার। মজুমন চারা গাছ, থাউম থাউম মানে আগামী বা পরবর্তী, পরবর্তী সুয়ে সপ্তাহে, চারা গাছ আগামী সপ্তাহে। শিমুল, শিমুল মানে হচ্ছে রোপণ করা, শিমুল গন্ধে রোপণ করবেন, শিমুল গন্ধে রোপণ করবেন। এখন এখানে শিম মানে রোপণ করা, আর অ্যাকচুয়ালি এই গটা এটা দিয়ে বোঝায় বিষয়, তাহলে রোপণ করার বিষয়। আবার এখানে নিয়ম দে এটা দিয়ে ভূমিকা বোঝাচ্ছে। এই ব্যাকরণ নিয়ে আমি লাস্ট যে ভিডিও ছিল সেটাতে আলোচনা করেছি। নুন দে এটা দিয়ে ভূমিকা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি অর্থ হয় শিমুল গন্ধে রোপণ করার বিষয়টি, কিন্তু সহজে বললে আমরা সেন্টেন্স মিলানোর জন্য বলতে পারি শিমুল গন্ধে রোপণ করবেন। ফলস ইতিমধ্যে। ফিরিওরুল সার পুরিয়েও ছিটাবেন। প্রথমে কোশ্চেন করছে ফিরিয়েও সার মজুমুন চারা গাছ থাউম জুয়ে আগামী সপ্তাহে শিমুল গন্ধে রোপণ করবেন। ফলস ইতিমধ্যে। ফিরিওরুল সার পুরিয়েও ছিটাবেন। তখন ওই মালিক উনি যে বলছে, আজুমনি মানে মালিক চাচি, উনি বলছে মজুমুল চারা গাছ শিমগি সনে রোপণের পূর্বে। এখানে দেখেন এই শিম মানে রোপণ, আর এই গি সনে অর্থ হচ্ছে পূর্বে, তাহলে শিমগি সনে রোপণের পূর্বে, চারা গাছ রোপণের পূর্বে, চারা গাছ রোপণের পূর্বে পুরিয় ইয়া দয় সিটাতেই হবে। এখানে আর একটা ব্যাকরণ আছে ইয়া, এটা দিয়ে বাধ্যবাধকতা বোঝায় বা যেটা অবশ্যই করতে হবে এমন কিছু বোঝায়। পুরিয় ইয়া দয় সিটাতেই হবে, চারা গাছ রোপণের পূর্বে সিটাতেই হবে। ফিরিওরুল চারা গাছ মঞ্জ প্রথমে, আচ্ছা আচ্ছা এখানে ফিরিওরুল মানে সার, আমি চারা গাছ বলেছি, এটা সার হবে। ফিরিওরুল সার মঞ্জ প্রথমে, পুরিগো সিটিয়ে, সার প্রথমে সিটিয়ে। ইল জু ইল এক সপ্তাহের, চুম চুম মানে মতো বা প্রায়, এক সপ্তাহের মতো বা প্রায় এক সপ্তাহ। সিনান হুয়ে অতিক্রম হওয়ার পরে, এই সিনান মানে অতিক্রম হওয়া, হুয়ে মানে পরে, সিনান হুয়ে অতিক্রম হওয়ার পরে। শিমো ইয়া, শিমো ইয়া রোপণ করলেই, ইয়া দিয়ে বাধ্যবাধকতা বোঝায়, রোপণ করলেই, শিমো ইয়া রোপণ করলেই। মজঙে চারা গাছ সাল ভালোভাবে, সাল ভালোভাবে, সারা গদনীয় বেড়ে উঠবে এই কারণে। এই সারা মানে বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া, আর গদনীয় দিয়ে বোঝায় কারণ, তাহলে সারা গদনীয় বেড়ে উঠবে এই কারণে। তো মূলত এখানে পুরো বাংলাটা কি, বাংলাটা হচ্ছে যে চারা গাছ রোপণের পূর্বে সার ছিটাতেই হবে। কেন সার ছিটাতে হবে সেটা উনি আবার ব্যাখ্যা করছে। সার প্রথমে ছিটিয়ে এক সপ্তাহ অপেক্ষা করার পরে যদি চারা গাছ রোপণ করা হয়, তাহলে চারা গাছ
বেড়ে উঠবে ভালোভাবে। এই কারণে এই যে 1 সপ্তাহ আগে সার ছিটিয়ে নিছে, সেই কারণে চারা গাছ ভালোভাবে বেড়ে উঠবে, এটা বোঝাচ্ছে। পরে লিলি বলছে, দেখেন খুরগুণীয় তাই, খুরগুণীয় তাই। এখানে এই গুণীয়টা ব্যবহার করছে কারণ উনি অবাক হয়ে গেছে। এখানে এই খুর, এটা দিয়ে তাই বুঝাবে। খুর বা খুরেও মানে তাই, আর এই গুণীয়টা ব্যবহার করছে উনি অবাক হয়ে গেছে, এই জন্য খুরগুণীয় তাই। সেগা আমি থুরো গাছ ভিতরে গিয়ে নীল আগামীকাল সুল ব্যবহারের ফিরিও সার, আগামীকাল ব্যবহারের সার সাল ভালোভাবে, সাল ভালোভাবে স্যাঙ্গীয় প্রস্তুত করে নৌলকেয় রাখবো। নৌ মানে রাখা, উল্কেয় এটা দিয়ে ফিউচার বোঝাচ্ছে, নৌলকেয় রাখবো। আমি পুরো ডায়লগটা আবার একটু রিপিট করে দিচ্ছি। অনুলাস খোছ্যাং কষ্ট মানাস্বয় বেশি করেছেন। নেইরুন আগামীকাল ফাথে জমিতে ফিরেরুল সার, পুরিল গণিকা সিটাতে হবে বিদায়, শুনবি প্রস্তুত সোম একটু হে সুয়ায় করে দিন। ফিরিয় সার মজুঙুন চারা থাউম জুয়ে আগামী সপ্তাহে শিমুলগন্ধে লাগাবেন। ফলস ইতিমধ্যে ফিরেরুল সার পুরিয়ায়ও সিটাবেন। তখন ওই চাচি বলছে, মালিক চাচি, মজমুল চারা শিমগি সনে রোপণের পূর্বে পুরিয়াদয় সিটাতেই হবে। চারা রোপণের পূর্বে সিটাতেই হবে মানে সার ছিটানোর কথা বলছে। ফিরেরুল সার মঞ্জ প্রথমে পুরিগো সিটিয়ে ইলজুইল 1 সপ্তাহের চুম মতো সিনান হুয়ে অতিক্রম হওয়ার পরে শিমইয়া রোপণ করলেই মজঙি চারা সাল ভালোভাবে সারা গদনীয় বেড়ে উঠবে। এই কারণে খুরগুণীয় তাই। সেগা আমি থুরো গাছ ভিতরে গিয়ে নীল আগামীকাল সুল ব্যবহারের ফিরিও সার সাল ভালোভাবে স্যাঙ্গীয় প্রস্তুত করে নৌলকেও রাখবো। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন, কোনো প্রশ্ন থাকবে না, খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছেন। আপনারা বাসায় শোনার পরে মানে বাসায় পড়ার পরে অবশ্যই এই ট্র্যাকের সাথে মিলিয়ে লিসেনিং শুনবেন, লিসেনিং এ ভালো করার জন্য। আর মূলত 45 এবং 46 অধ্যায়টা, 45 আজকে কমপ্লিট হয়ে যাবে, 46 অধ্যায়টাও খুব শীঘ্রই দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা এই 2টা অধ্যায়ের ভিডিওর জন্য আমাকে অনেকে মেসেজ দিয়েছেন, আসলে ব্যক্তিগত ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। আচ্ছা, এটা নিচে দেখেন কয়েকটা শস্যের নাম আছে, মানে ফিয় ধান, ফরি বার্লি, মিল গম, আর খং সোয়াবিন। এই ওয়ার্ড চারটা পড়ে নিয়েন এবং এগুলো কি, এগুলো হচ্ছে শস্য, একটু পড়ে নিয়েন। আর এই অধ্যায়ের যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা থেকে আপনারা কিছু ইনফরমেশন চাইলে দেখতে পারেন। মূলত এখানে লেখা আছে যে কোরিয়াতে 4 ঋতু, এটা আপনারা জানেন। তো এই সংজ্ঞাটা থেকে আপনারা কিছু ইনফরমেশন দেখতে পারেন। যেমন কি কি ইনফরমেশন দেখতে পারেন, বসন্তকালে সাধারণত কি কি সবজি হয় বা চাষ করা হয়, আপনি জাস্ট এতটুকু দেখতে পারেন। এই যে এখানে লেখা আছে দেখেন, টমেটো হয়, খাজি, খাজি মানে হচ্ছে বেগুন, ওই শশা, আর হোবাক মিষ্টি কুমড়া, সেই সাথে আছে খসু মরিচ। এই শস্যগুলো বসন্তকালে চাষ করা হয়। আপনি এই শস্য কয়টা মনে রাখতে পারেন যে বসন্তকালে কি কি চাষ করা হয়। আর সেই সাথে গ্রীষ্মকালে কি কি চাষ করা হয় আপনি সেটা দেখতে পারেন। গ্রীষ্মকালে থাঙ্গুন, গাজর, ইয়াংফা, পেঁয়াজ ফা, পেঁয়াজ পাতা, এগুলো রোপণ করা হয়, এটা একটু দেখতে পারেন। সেই সাথে আবার বাঁধাকপিও কিন্তু রোপণ করা হয়, এই যে ফেসু, ফেসু মানে বাঁধাকপি, এখান থেকে এতটুকু করতে পারেন। আর খাওয়াল মানে শরৎকাল, তো শরৎকালে কি হয়, শরৎকালে মূলত ফসল সংগ্রহ করা হয়। সেই সাথে শরৎকালে সাধারণত স্যাসো শাকসবজি এবং হচ্ছে যে ধান সংগ্রহ করা হয় বা ধান কাটা হয়, শাকসবজি এবং ধান। তো মূলত শরৎকালে ধান কাটা হয়, এতটুকু মনে রাখলেই হবে। আর শীতকালে কি করা হয়, শীতকালে বিভিন্ন ধরনের শাকসবজি এবং হচ্ছে ফল, শীতকালেও শাকসবজি এবং ফল এগুলো জন্মায় বা এগুলো উৎপাদন করা হয়। এই যে এখান থেকে আমি যে ইনফরমেশনটুকু বললাম, এতটুকু ইনফরমেশন আপনি জাস্ট মনে রাখতে পারেন, খুব বেশি না।
বসন্তকালে কি কি হয়, গ্রীষ্মকালে কি কি হয়, শরৎকালে চাল সংগ্রহ করে, আর শীতকালে শাকসবজি এবং ফল উৎপাদন করে। মূলত শীতকালে তারা এই যে এগুলো করে, এগুলো হচ্ছে গ্রিন হাউসে করে। হ্যাঁ, এই যে ফিনেল হাউস, গ্রিন হাউসে করে, এইটুকু মনে রাখতে পারেন। আর প্রত্যেকটা অধ্যায় পড়ার পরে আপনি অবশ্যই নমুনা প্রশ্ন সমাধান করার চেষ্টা করবেন। ইপিএস টপিকে যে নমুনা প্রশ্ন আছে, লিসেনিং এর বর্ধিত আছে, রিডিং এর বর্ধিত আছে। নমুনা প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করার কোনো বিকল্প নেই। মূলত নমুনা প্রশ্নগুলো সমাধান করলে ছোটখাটো একটা প্রশ্ন ব্যাংক সমাধান করা হয়ে যায় আপনি বইয়ের সবগুলো অধ্যায়ের নমুনা প্রশ্ন যদি সমাধান করেন। এজন্য অবশ্যই নমুনা প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুকে যুক্ত হবেন, ইউটিউবে তো অবশ্যই আপনারা অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, এবং আমাদের ফেসবুক যে গ্রুপ দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি, এটাতেও যুক্ত হতে পারেন আমাকে সরাসরি প্রশ্ন করার জন্য, অথবা আপনার কোনো সমস্যা থাকলে সেটা জানানোর জন্য। সবাই ভালোভাবে পড়াশোনা করবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।